গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক মহিলাকে একটি গুদামে বন্দি করে রাখা হয়েছে। তার শরীর একটি চেয়ারের সঙ্গে বাঁধা, আর সেই সময় এক বৃদ্ধ লোক তার দিকে এগিয়ে আসে। মহিলাটি কিছুই বুঝতে পারছিল না কেন তাকে অপহরণ করা হয়েছে বা তারা তার সাথে কি করতে যাচ্ছে, কিন্তু এই অপহরণের পেছনে বৃদ্ধ লোকটির অন্য একটি উদ্দেশ্য ছিল। সে চেয়েছিল মহিলাটির শরীর ব্যবহার করে সেই ভয়ঙ্কর আত্মার জন্য একটি নতুন শরীর বানাতে, যে আত্মাটি অনেক দিন ধরে তাকে অনুসরণ করছিল। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর আত্মা ডাকার রিচুয়াল। একটি বিশেষ ছুরি ব্যবহার করা হয় এই রিচুয়াল সম্পূর্ণ করার জন্য। ধীরে ধীরে সেই শয়তানি আত্মা মহিলাটির শরীরে প্রবেশ করতে শুরু করে, কিন্তু মাঝপথে যখন বৃদ্ধ লোকটি মহিলাটিকে নিয়ে যেতে যাচ্ছিল, তখন হঠাৎ করে সে আখের খেতে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এরপর দূর থেকে শোনা যায় এক ভয়ঙ্কর শীষ দেওয়ার শব্দ। বৃদ্ধ লোকটি খুব ভালোভাবেই জানত এই শীষের শব্দ মানেই মৃত্যু। সে দ্রুত ঘোড়া ছুটিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই আত্মা ভর করা মহিলাটি তাকে আক্রমণ করে এবং ভয়ঙ্করভাবে হত্যা করে। এরপর গল্প ঘুরে আসে মূল চরিত্রের দিকে, নিকি এবং তার স্বামী সেবাস্টিয়ান। সেই সময় তারা একটি দুঃখজনক খবর পায়, সেবাস্টিয়ানের বাবা মারা গেছেন। ফলে তাদের আমেরিকা থেকে ভেনেজুয়েলায় ফিরে যেতে হয়। হ্যাঁ, ঠিক ধরেছেন, গল্পের শুরুতে যে বৃদ্ধ লোকটি মারা যায় সেই ছিল সেবাস্টিয়ানের বাবা। সবচেয়ে দুঃখের বিষয় হলো তার বাবার মৃত্যুর কয়েকদিন আগেই তাদের মেয়ে ড্যানিও একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল। অল্প সময়ের মধ্যে একের পর এক শোক তাদের জীবনে নেমে আসে। বিশেষ করে নিকির জন্য এটা সহ্য করা খুব কঠিন ছিল। তার মেয়ের মৃত্যু তাকে ভীষণভাবে ভেঙে দেয়। সে নিজের মধ্যে গভীর অপরাধবোধে ভুগতে থাকে। যদি সে সেদিন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতো, তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না। তারা শুধু শেষকৃত্যে অংশ নিতে নয়, বরং এই শোক ভুলে থাকার জন্যও সেবাস্টিয়ানের জন্মভূমিতে ফিরে আসে। সেবাস্টিয়ান বিশ্বাস করত তারা একসাথে থাকলে এই কষ্ট কাটিয়ে উঠতে পারবে। দীর্ঘ ভ্রমণের পর তারা অবশেষে সেবাস্টিয়ানের বাড়িতে পৌঁছায়। বাড়িতে অনেক মানুষ এসেছিল সমবেদনা জানাতে এবং সেবাস্টিয়ানের মা ইসাবেলকেও সান্ত্বনা দিতে। এরপর শুরু হয় শেষকৃত্যের অনুষ্ঠান। কিন্তু এই সময় একটি অদ্ভুত ঘটনা নিকির নজরে আসে। একজন মহিলা অস্বাভাবিক আচরণ করছিল, যেন সে কিছু অদ্ভুত কাজ করছে। সন্ধ্যায় জানা যায় সেই মহিলার নাম পেত্রো। সে ইজাবেলের বাড়ির কাজের মেয়ে। সেবাস্টিয়ানের পরিবারটি গ্রামের মধ্যে খুবই ধনী ও প্রভাবশালী ছিল। বিশাল আখের খামার এবং একাধিক গরুর খামার এই পরিবারটিকে এলাকায় বেশ পরিচিত করে তুলেছিল। একটি পারিবারিক আলোচনায় ইজাবেল জানান তার স্বামীর মৃত্যু একটি দুর্ঘটনার কারণে হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি এখানে একটা স্পষ্ট মিথ্যা লুকানো আছে। এখন তার মা পুরোপুরি একা হয়ে গেছেন এই গ্রামে। সেবাস্টিয়ান চায় তার মা যেন আমেরিকায় তাদের সাথে গিয়ে থাকেন এবং সব জমি ও গবাদি পশু বিক্রি করে দেন। তার মতে এতে তার মায়ের জন্যই ভালো হবে, কিন্তু তার মা দৃঢ়ভাবে অস্বীকার করে। ইজাবেল এই জায়গা ছেড়ে কোথাও যাবে না। বিশেষ করে তিনি সবকিছু বিক্রি করার কথাও ভাবতে পারেন না। এটা শুধুমাত্র তাদের সম্পদের ব্যাপার নয়, এই জমি এবং এখানে যা কিছু আছে সবই তার পূর্বপুরুষদের 150 বছরের পুরনো ঐতিহ্য। যাই ঘটুক না কেন, তিনি কখনোই জায়গা ছাড়বেন না। আর আখের এই বিশাল খামারটিও বিক্রি করা তার পক্ষে অসম্ভব, কারণ এই খামারের ভেতরে কিছু মানুষ বসবাস করে। স্থানীয়রা তাদের স্কোয়াটার বলে ডাকে। এই কথা শুনে নিকি এবং সেবাস্টিয়ান কৌতূহলী হয়ে ওঠে। এই স্কোয়াটাররা আসলে কারা? ইজাবেল বলেন তারা একটি গোপন সম্প্রদায়। স্থানীয়দের বিশ্বাস তারা তাদের পূর্বপুরুষদের আত্মা দ্বারা রক্ষিত, যাকে তারা কুইন মারিয়া বলে ডাকে। এই সম্প্রদায় নিজেদেরকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে পাহাড়ের পাদদেশে বসবাস করে। সেবাস্টিয়ানের বাবা মা একসময় চেষ্টা করেছিলেন তাদের এই জমি থেকে সরিয়ে দিতে, কিন্তু শুধু সাধারণ মানুষ নয়, স্থানীয় সরকারও এই সম্প্রদায়ের বিশ্বাসে আস্থা রাখে। অর্থাৎ এই সম্প্রদায়টি সরকারের দ্বারাও সুরক্ষিত। যদি সেবাস্টিয়ানের পরিবার তাদের উচ্ছেদ করতে চায়, তাহলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। শুনতে অদ্ভুত লাগলেও এটাই ছিল বাস্তবতা। রাতের গভীরে নিকির ঘুম আসছিল না। তার মেয়ের সঙ্গে কাটানো স্মৃতিগুলো তাকে ঘুমোতে দিচ্ছিল না। সে তার পোষা পাহারাদার কুকুর চানোকে নিয়ে বাড়ির বাইরে একটু হাঁটতে বের হয়।
হঠাৎ করে চানক কিছু একটা দেখে দৌড়ে আখের খামারের ভেতরে চলে যায়। সেখানে পত্রকে দেখা যায় সে একটি মশাল হাতে নিয়ে খড়ের তৈরি কাকতাড়ুয়ায় আগুন দিচ্ছিল। নিকিকে বাইরে দেখে পত্র ভয় পেয়ে যায়। এই সময় নিকির বাইরে থাকা একদমই উচিত নয়। সে কিছুই ব্যাখ্যা না করে শুধু জোর দিয়ে বলে নিকিকে এখনই ঘরে ফিরে যেতে হবে। কিন্তু স্বভাবমতো নিকি সেই সতর্ক বার্তাকে উপেক্ষা করে। বড় সে চানকে নিয়ে চলে যায় আখের খামারের ভেতরে। আর ঠিক এখান থেকে শুরু হয় বিপর্যয়। নিকি দূর থেকে আবার সেই ভয়ঙ্কর শীষ দেওয়ার শব্দ শুনতে পায়। এরপর চানক ঢুকে যায় আখের খামারের ঝোপের ভেতরে। যেন আর ফিরে আসে না। নিকি তাকে খুঁজতে এগিয়ে যায়। হঠাৎ করে সে এমন কিছু দেখে যেটা দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক কি ছিল সেটা সে বুঝতেই পারে না। পরদিন সকালে চানুর কোনো খোঁজ পাওয়া যায় না। নিকি পুরো বাড়ি খুঁজে দেখে, এমনকি পত্রকেও জিজ্ঞেস করে, কিন্তু কেউই জানে না চানু কোথায় গেছে। অবশেষে নিকি আবার আখের খামারে গিয়ে তাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটি সেতু দেখতে পায় যেটা বনের দিকে গেছে। কৌতূহলবশত সে সেটি পার হওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎই সে সেখানে একদল সেই সম্প্রদায়ের সদস্যকে একটি ভয়ঙ্কর রিচুয়াল পালন করতে দেখে। সেখানে একটি মেয়ের শরীরকে ব্যবহার করা হচ্ছিল একটি আত্মা তার মধ্যে প্রবেশ করানোর জন্য। যখন সেই মেয়েটির ভেতরে আত্মা ভর করে তখন তারা আনন্দে তাকে স্বাগত জানায়, কারণ তারা বিশ্বাস করে তাদের পূর্বপুরুষের আত্মা ফিরে এসেছে। কিন্তু নিকি তখন চমকে ওঠে, কারণ সেই মেয়েটি হঠাৎ নিকির দিকে তাকিয়ে তাকে মা বলে ডাকে। নিকির উপস্থিতি ধরা পড়ে যায়। এরপর সম্প্রদায়ের কিছু লোক তাকে তাড়া করতে শুরু করে। ভাগ্যক্রমে নিকি কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসে। এই ঘটনার পর নিকির কৌতূহল আরও বেড়ে যায়। সে পত্রর কাছে যায়, কারণ সে আগেও পত্রকে কিছু অদ্ভুত রিচুয়াল করতে দেখেছিল। নিকি শুধু সেই সম্প্রদায় সম্পর্কে আরও কিছু জানতে চেয়েছিল, কিন্তু সে জানতে পারে সবকিছুই তার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। সেখানে প্রায় অধিকাংশ মানুষই ঈশ্বরকে বিশ্বাস করে না, তারা বরং তাদের পূর্বপুরুষদের আত্মায় বিশ্বাস করে, কারণ তাদের কাছে সেটাই বাস্তব। নিকি তখন পত্রকে জানায় কিভাবে সে ওই বিকেলবেলায় সম্প্রদায়ের রিচুয়াল অনুষ্ঠান দেখেছে, যেটা তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছিল। সেই আত্মা তাকে চিনেছিল এবং মা বলে ডেকেছিল। নিকি মনে করতে শুরু করে ওটা হয়তো তার মৃত সন্তানের আত্মা, আর তাই সে আবার সেখানে যেতে চায় তার সন্তানের আত্মার সাথে কথা বলার জন্য। কিন্তু পত্র তাকে কঠোরভাবে নিষেধ করে, বিশেষ করে আবার সেই রিচুয়াল করার কথা বলতেও মানা করে, কেননা আত্মা ডাকার এই রিচুয়াল যে কোনো সময় করা যায় না। তার উপরে এখন সময়টা একেবারেই উপযুক্ত নয়, কারণ আশেপাশে এক ভয়ঙ্কর আত্মা ঘুরে বেড়াচ্ছে, এমনকি শিকার খুঁজছে। কিন্তু নিকি তখন আর স্বাভাবিক অবস্থায় ছিল না। তার সন্তানের মৃত্যুর শোক তাকে অন্ধ করে দিয়েছিল। সে পরিষ্কারভাবে চিন্তা করতে পারছিল না। তবুও সে আবার ফিরে যায় সেখানে তাদের কাছে সাহায্য চাইতে এবং সরাসরি সম্প্রদায়ের প্রবীণদের সাথে কথা বলে। ভাগ্য ভালো ছিল সেখানে একজন ইংরেজি জানত, তাই নিকি সহজেই তার উদ্দেশ্য বুঝে বলতে পারে। কিন্তু প্রবীণ ব্যক্তি তার কথা শুনে একই উত্তর দেয়, পেট্রার মতোই তারা এখন কোনোভাবে আত্মা ডাকার রিচুয়াল করতে পারবে না, কারণ এই এলাকায় বর্তমানে একটি ভয়ঙ্কর আত্মা ঘুরে বেড়াচ্ছে। তারা ভয় পাচ্ছিল যদি আত্মা ডাকার রিচুয়াল করা হয় তাহলে সেই রিচুয়াল ডেকে আনবে সেই শয়তানি আত্মাকে। নিকি হতাশ হয়ে কিছু না পেয়েই বাড়ি ফিরে আসে। কিন্তু কিছুক্ষণ পরে সেই অনুবাদক তার কাছে আসে যে ইংরেজি জানত। তার নাম হলো ভিসেন্তে। ভিসেন্তে জানায় সে নিকিকে সাহায্য করতে পারবে, কিন্তু তার জন্য নিকিকে দিতে হবে $8,000, আর সে নিশ্চিত করে এই কাজ সফল হবেই। নিকি তার কথা বিশ্বাস করে এবং তারা পরের দিন আবার দেখা করার সিদ্ধান্ত নেয়। এদিকে সেবাস্টিয়ান খামারের কর্মচারীদের কাছ থেকে কিছু ভয়ঙ্কর তথ্য পায়। শুধু জমি দখল করাই নয়, সেই সম্প্রদায়ের লোকেরা প্রায় গবাদি পশুদের নৃশংসভাবে হত্যা করত। অনেক পশুর লাশ পাওয়া যেত ভয়ঙ্কর অবস্থায়। এমনকি সেই দিনে তারা খুঁজে পায় চানকে, বাড়ির সেই হারিয়ে যাওয়া পাহারাদার কুকুরটিকে, কিন্তু সে আর বেঁচে ছিল না। তার দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায়। এবার সেবাস্টিয়ান বুঝতে পারে তার বাবার মৃত্যু হয়তো কোনো দুর্ঘটনা ছিল না, বরং তাকে হত্যা করা হয়েছে, সম্ভবত এই সম্প্রদায়ের লোকেদের দ্বারাই। সে তার মাকে সত্যটা বলতে বাধ্য করে এবং সত্যি তার বাবা দুর্ঘটনায় মারা যায়নি। তার বাবার দেহ ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। ঠিক
কে এই কাজ করেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি, কিন্তু এখান থেকেই সেবাস্টিয়ানের রাগ আর ঘৃণা চরমে পৌঁছে যায়। সে বিশ্বাস করতে শুরু করে এই সম্প্রদায়ই সবকিছুর জন্য দায়ী। তখনও সে জানতো না আসলেই সে শয়তানি আত্মার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে আমরা দেখি পেট্রা আবারও একটি রিচুয়াল করছে। এতে পরিষ্কার হয়ে যায় পেট্রা কোনো সাধারণ মানুষ নয়। সে খুব ভালো করে জানে এই অদ্ভুত শক্তিগুলো কিভাবে কাজ করে। আসলে পেট্রাও সেই সম্প্রদায়ের মতোই। সে কুইন মারিয়া নামের এক পূর্বপুরুষের আত্মাকে পূজা করে। এই সময় নিকি তার কাছে এসে জিজ্ঞেস করে কেন তারা চানুকে হত্যা করেছে। পেট্রা জানায় চানুকে তারা হত্যা করেনি, বরং সেই ভয়ঙ্কর আত্মাই তাকে খেয়ে ফেলেছে, যেটাকে সে সবসময় ভয় পায়। এরপর পেট্রা একটি পুরনো সত্য ঘটনা বলতে শুরু করে। অনেক বছর আগে একটি ছেলে ছিল। সে শিকার করতে খুব ভালোবাসত এবং এতে তার ছিল অসাধারণ দক্ষতা। এক রাতে তার বাবা তাকে বনের ভেতরে নিজের কুকুরকে কষ্ট দিতে দেখে ফেলে, কিন্তু পরের দিন সকালে ছেলেটি একাই বাড়ি ফিরে আসে তার শিকার করা মাংস নিয়ে। তার মা খুব খুশি হয়ে সে মাংস রান্না করে। খাওয়ার সময় মা জিজ্ঞেস করে তার বাবা কোথায়, কিন্তু ছেলেটি কোনো উত্তর দেয় না। এরপরে মা ছেলের শিকার করা মাংস খুব মজা করে খেতে থাকে। এদিকে গ্রামের লোকেরা খুঁজে পায় ছেলেটির বাবার লাশ একটি গাছের সাথে ঝুলছে, পেট কাটা অবস্থায়। তখনই তার মা বুঝতে পারে সে আসলে নিজের স্বামীর মাংস রান্না করে খেয়েছে। এরপর গ্রামবাসীরা সেই ছেলেটিকে একই গাছে বেঁধে আগুনে পুড়িয়ে শাস্তি দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ছেলেটির মধ্যে কোনো যন্ত্রণা বা আগুনের তাপের প্রতিক্রিয়া ছিল না। আর সেই সময় ছেলেটি শুধু শীষ দিতে থাকে যতক্ষণ না তার পুরো শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেই ঘটনার পর থেকেই তার আত্মা ঘুরে বেড়াতে থাকে, একটি নতুন শরীর খুঁজে বেড়ায় যেন সে আবার শিকার করতে পারে। এভাবে সেই ছেলেটির আত্মা পরিচিত হয়ে ওঠে শীষ দিয়া আত্মা নামে, কারণ যেই এই শীষের শব্দ শুনবে তার বেঁচে থাকা প্রায় অসম্ভব। এই সময় বনের ভেতরে দুজন কর্মী কাজ করছিল। হঠাৎ তারা শুনতে পায় সেই ভয়ঙ্কর শীষ দেওয়ার শব্দ। ভয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। পালাতে পালাতে অবশ্যই একজন সেই আখের ক্ষেত থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই তার পেছন দিয়ে কিছু একটা হেঁটে চলে যায়। পেছনে তাকাতেই সেখানে কেউ ছিল না। পরের দিন নিকি তার পরিকল্পনা অনুযায়ী আবার ভিসেন্তের সাথে দেখা করতে যায়। সেখানে সে গ্রেসির সাথেও দেখা করে। গ্রেসি হলো ভিসেন্তের মেয়ে। এই গ্রেসির শরীরেই নিকির মেয়ের আত্মা প্রবেশ করানো হবে। তবে তার আগে নিকি নিশ্চিত হতে চায় ভিসেন্তে তাকে ঠকাচ্ছে না। ভিসেন্তে জানায় এই টাকা সে নিজের জন্য চায় না, সে চায় তার মেয়ে গ্রেসিকে আমেরিকায় নিয়ে যেতে, তার মায়ের কাছে। গ্রেসির মায়ের নাম টিমটি। সে একদিন হঠাৎ করে কোনো কথা না বলে চলে গিয়েছিল। এই টাকাটার মাধ্যমে ভিসেন্তে তার মেয়েকে আমেরিকায় পাঠাতে চায়। অন্যদিকে গোয়ালঘরে এক কর্মচারী অদ্ভুত মৃত্যুর শব্দ শুনতে পায়। সে তদন্ত করতে গিয়ে দেখে একটি গরু ভয়ঙ্করভাবে মারা গেছে। আর ঠিক তখনই অন্য এক জায়গায় সেবাস্টিয়ান এবং তার লোকজন পাল্টা আক্রমণ শুরু করে। তারা বিদ্যুৎ সংযোগ কেটে দেয় এবং সেতুটিও ধ্বংস করে দেয়। তখনও সেবাস্টিয়ান জানতো না নিকি ওই জায়গায় আছে। গোয়ালঘরে ফিরে পেট্রা বুঝতে পারে শয়তানি আত্মাটি এখন আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে এবং সত্যি কিছু দূরে সে দেখতে পায় একজন মেয়ে যার শরীর ভর করেছে সেই আত্মা। একই সময়ে ভিসেন্তে একটি গোপন গুহায় আত্মা ডাকার রিচুয়াল শুরু করে। পেট্রা সেই আক্রান্ত মহিলাকে আক্রমণ করতে সক্ষম হয়। তার আর কোনো উপায় ছিল না, তাকে হত্যা করতেই হতো। কিন্তু ঠিক সেই সময় ভিসেন্তের রিচুয়াল চলছিল, ফলে সে আত্মাটি দ্রুত একটি নতুন শরীর খুঁজে পায় এবং তা গিয়ে প্রবেশ করে গ্রেসির শরীরে। এখান থেকে শুরু হয় ভয়ঙ্কর বিপর্যয়। গ্রেসি কিছুক্ষণ অন্ধকারে হারিয়ে যায়। তারপর হঠাৎ ফিরে এসে সরাসরি ভিসেন্তের উপর হামলা করে। এতে ভিসেন্তে মারা যায় আর নিকি কোনোভাবে সেখান থেকে পালিয়ে বাঁচে। বাড়িতে ফিরে এসে পরিস্থিতি পুরোপুরি বিপজ্জনক হয়ে যায়। সেবাস্টিয়ান এবং তার লোকজন সম্প্রদায়ের উপর আক্রমণ শুরু করে। নিকি তাকে বোঝানোর চেষ্টা করে এই সব কিছু সম্প্রদায়ের কাজ নয়, বরং সেই শয়তানি আত্মার কাজ। কিন্তু কোনো লাভ হয় না। সেবাস্টিয়ান তার কথা বিশ্বাস করে না। এখন বাড়িতে শুধু নিকি এবং ইজাবেল বেঁচে থাকে। অন্যদিকে পেট্রা সে আক্রান্ত মহিলার দেহ পুড়িয়ে ফেলে। ভাবছিল সব শেষ হয়ে গেছে,
কিন্তু সে জানতো না আত্মাটি ইতিমধ্যেই গ্রেসের শরীর দখল করে নিয়েছে এবং এখন সে শিকারে বেরিয়েছে। এর পরবর্তী লক্ষ্য ইজাবেল এবং নিকি। তারা গাড়িতে করে পালানোর চেষ্টা করে, আর হঠাৎ করে সে আত্মা থেকে আক্রমণ করে। নিকি দ্রুত পেট্রাকে খুঁজতে যায়। পেট্রার ঘরে গিয়ে সে অবাক হয়ে দেখে আত্মা ডাকার জন্য যে ছুরিটি ব্যবহার করা হয়েছিল সেটি সেখানে রাখা আছে। কিছুক্ষণ পর পেট্রা সেখানে আসে। নিকির সন্দেহ হয় কেন এই ছুরিটি এখন পেট্রার কাছে। পেট্রা তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে সবকিছু শেষ হয়ে গেছে, কারণ সে নিজেই শরীরটিকে পুড়িয়ে ফেলেছে যেটাকে ব্যবহার করা হচ্ছিল আত্মার জন্য। আর এখানেই প্রকাশ পায় আসল সত্য। সেবাস্টিয়ানের বাবা এবং পেট্রাই আসলে সেই শয়তানি আত্মাকে ডেকেছিল। তাদের উদ্দেশ্য ছিল এই নিষিদ্ধ আখের জমিতে থাকা সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করানো। এখন গল্প আবার ফিরে যায় শুরুতে। মনে আছে একজন মহিলাকে বন্দি করে রাখা হয়েছিল? এই মহিলাটি ছিল সেই শরীর যেটাকে ব্যবহার করা হয়েছিল আত্মার জন্য। আর সবচেয়ে বড় চমক হলো সেই মহিলাটির নাম ছিল টিমটি, যিনি আসলে গ্রেসির মা। গ্রেসি এতদিন ভাবতো তার মা আমেরিকায় আছে। এখানে স্পষ্ট আমরা বুঝতে পারি এই পুরো ভয়ঙ্কর পরিকল্পনার পেছনে ছিল পেট্রা এবং সেবাস্টিয়ানের পরিবার। কিন্তু এই পরিকল্পনায় তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, কারণ পেট্রা তখনই বুঝতে পারে আত্মাটি এখন গ্রেসের শরীরে ঢুকে গেছে। অন্যদিকে সেবাস্টিয়ান এবং তার লোকজন সম্প্রদায়ের ঘাটের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ তারা সেই মৃত্যুর শীষ শুনে আতঙ্কিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত সেবাস্টিয়ান আর তার একজন লোক ছাড়া সবাই মারা যায় এবং এবার সেই আত্মার শিকারের লক্ষ্য হলো সেবাস্টিয়ান নিজেই। নিকি নিজের কাজের জন্য ভীষণ অপরাধবোধে ভুগতে থাকে। সেভাবে যদি সে জোর করে মেয়ের আত্মাকে ডাকার চেষ্টা না করত তাহলে হয়তো গ্রেসি আক্রান্ত হতো না। এদিকে সেই আত্মাকে থামানোর একমাত্র উপায় হলো যে শরীরে আত্মাটি আছে সেটিকে ধ্বংস করা। নিকি তার ভুলের দায় নিজের কাঁধে তুলে নেয়। সে পেট্রাকে বলে যেভাবেই হোক আত্মাটিকে তার শরীরে স্থানান্তর করতে। প্রথমে পেট্রা অস্বীকার করে, কারণ এতে নিকির মৃত্যু নিশ্চিত। কিন্তু নিকি বলে তার মেয়ের মৃত্যুর পর থেকেই সে আসলে বেঁচে নেই। যাই হোক, এই সিদ্ধান্ত তাকে নিতেই হবে। এরপর আবার শুরু হয় আত্মা ডাকার রিচুয়াল। নিকি সেই ছুরিটি আগুনে গরম করতে থাকে, কারণ এতে আত্মাটি তার কাছে চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই গ্রেসের শরীরে থাকা সেই আত্মা সেখানে এসে পৌঁছায়। নিকি গ্রেসিকে একটি খাঁচার মধ্যে আটকে ফেলতে সক্ষম হয়। সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু যেন ওলটপালট হয়ে যায়। পেট্রা সেখানে আগুন লাগিয়ে দেয় গ্রেসির শরীরে। নিকি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সংঘর্ষের মধ্যে পেট্রা নিজে আক্রান্ত গ্রেসির হাতে ধরা পড়ে, শেষ পর্যন্ত মারা যায়। এর কিছুক্ষণ পর সেবাস্টিয়ান এবং সম্প্রদায়ের লোকজন সেখানে পৌঁছে যায়। দেখা যায় সেবাস্টিয়ান এখনো বেঁচে আছে। সে শিকারী আত্মার হাতে মারা যায়নি। নিকি তাকে বোঝানোর চেষ্টা করে গ্রেসিকে যেন গুলি না করে। সে বিশ্বাস করে এখনো গ্রেসির শরীর থেকে আত্মাটিকে বের করা সম্ভব। এদিকে সম্প্রদায়ের লোকজন একসাথে ঝাড়ফুঁকের মন্ত্র পড়া শুরু করে। এরপর নিকি একটি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এখানে নিকি নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে ইচ্ছাকৃতভাবে সেই শয়তানি আত্মাকে নিজের শরীরে প্রবেশ করতে আহ্বান জানায়। তারপর পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। সেই আত্মাটি গ্রেসের শরীর থেকে বের হয়ে নিকের শরীরে প্রবেশ করতে শুরু করে। ঠিক যখন আগুন নিকিকে গ্রাস করতে যাচ্ছিল, সেবাস্টিয়ান দরজা ভেঙে ফেলে এবং দ্রুত নিকিকে বাইরে নিয়ে আসে। সম্প্রদায়ের লোকজন একসাথে প্রার্থনা করতে থাকে, তাদের পূর্বপুরুষদের আত্মার কাছে সাহায্য চায় যেন নিকি বেঁচে যায়। অবিশ্বাস্যভাবে নিকি বেঁচে যায়, কিন্তু এর আগে অচেতন অবস্থায় নিকি তার মৃত মেয়ে ড্যানির সাথে দেখা করে। সেই সংক্ষিপ্ত মুহূর্তে নিকি শুধু তার মেয়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে চেয়েছিল। ড্যানি তাকে জানায় সে কখনোই তার মায়ের ওপর রাগ করেনি, বরং সে নিকিকে বলে নিকিকে তার জীবন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিকি এত কিছু করেছে শুধুমাত্র মেয়ের সাথে কথা বলার জন্য। এই ঘটনার পর নিকি যেন নতুন করে জীবন শুরু করার শক্তি পায়। সেবাস্টিয়ানের পরিবার ও সেই সম্প্রদায়ের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তা সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। তারা এখন একসাথে শান্তিতে বসবাস করে, যেন এক বড় পরিবার। এটি শুধুমাত্র একটি সিনেমার গল্প। নিকির সংগ্রাম ও ত্যাগ থেকে ভালো দিকগুলো গ্রহণ করুন, বাকিটা উপেক্ষা করুন। মানুষের সাহায্য চাওয়ার একমাত্র জায়গা হলো সৃষ্টিকর্তা।
অলৌকিক বা অতিপ্রাকৃত কোনো কিছুর কাছে সাহায্য চাওয়া উচিত নয়। বিশ্বাসের ক্ষেত্রে আমাদের দৃঢ় থাকতে হবে। আশা করি আমরা সবাই এমন কাজ থেকে দূরে থাকব যা আমাদের স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেয়। গল্পের একদম শেষে দেখা যায় নদীর ধারে কিছু বাচ্চারা খেলা করছিল, কিন্তু অবাক করার বিষয় হলো তাদের হাতে ছিল সেই ছুরি, আর ছুরিটি হাতের কাছে আনা মাত্রই শোনা যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা বিনোদন দিতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।